ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছে আমি হিমাদ্রি রাহা। 5 ব্যাংক একীভূত করে যাত্রা শুরু করলো সম্মিলিত ইসলামী ব্যাংক। আমানতকারীদের টাকা ফেরত দিতে ব্যর্থ হওয়ায় শরিয়া ভিত্তিক এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক মিলে নতুন এই ব্যাংকের যাত্রা শুরু। মোট 35,000 কোটি টাকার পরিশোধ মূলধন নিয়ে যাত্রা শুরু এই ব্যাংকের, যার মধ্যে সরকারের 20,000 কোটি টাকা ও বাকি 15,000 কোটি টাকা আমানতকারীদের জমানো টাকার বিপরীতে শেয়ার দেওয়া হবে। দর্শক, এসব নিয়ে টালিখাতার আজকের আলোচনার বিষয় সম্মিলিত ইসলামী ব্যাংক লাভজনক করা সম্ভব। আলোচনা করতে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি লিমিটেডের সাবেক পরিচালক মাহমুদ হোসেন এফসিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শহীদুল জাহিদ। আপনাদের দুজনকে স্বাগত আজকে ইসলামী ব্যাংক তালিখাতায়। শুরুতে আমরা একটু মাহমুদ হোসেন এফসিএ, আপনার কাছ থেকে একটু আমরা বাস্তব যে কথাগুলো সেই অভিজ্ঞতাটা একটু নিতে চাইবো, যেহেতু গ্লোবাল ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক ছিলেন আপনি এবং সেই 5টি ব্যাংকে একীভূত করে একটি সম্মিলিত ইসলামী ব্যাংকের যাত্রা শুরু, এবং আমরা যেটা দেখেছি প্রথম দিনে প্রায় 44 কোটি টাকার আমানত সংগ্রহ হয়েছে এবং তার বিপরীতে 107 কোটি টাকা উত্তোলন করা হয়েছে। সব মিলিয়ে কি মনে হচ্ছে আপনার কাছে এই ব্যাংক আসলে কতটা লাভের মুখ দেখবে? ধন্যবাদ আপনাকে। দেখুন, সবচেয়ে বড় ব্যাপার এখানে যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে এই ব্যাংকটা একটা আপনার বিশেষ পরিস্থিতিতে তৈরি করতে হয়েছে। যদিও যেভাবে তৈরি করা হয়েছে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্টের আন্ডারে, সেক্ষেত্রে অন্য অন্য প্রচলিত আইন, বিশেষ করে সংবিধানে একজন সিটিজেনকে অথবা একজন আমানতকারীকে অথবা একজন শেয়ার হোল্ডারকে যে যে অধিকার দেয়া হয়েছে তার কোনোটা খর্ব হয়েছে কিনা সেটা এখনো কিন্তু একদম খুব একটা পরিষ্কার না। তারপরেও এই ব্যাংক তো বেসিক্যালি বাংলাদেশ ব্যাংকের ইন্টারফারেন্সে করা হয়েছে, যে ইন্টারফারেন্সটা একদম আপনার খুবই দরকার ছিল। এটা অন্য কোনো উপায় ছিল না। বাট এখানে দেখুন, একটা জিনিস এখনো ক্লিয়ার না, বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ার করলে ভালো হবে, যে ব্যাংকিং ইন্স্যুরেন্স থেকে যে টাকাটা আসছে এবং ওই টাকাটা তো বেসিক্যালি হচ্ছে বলছে ক্যাপিটাল হিসাবে আসে। তো এখন ব্যাংকিং ইন্স্যুরেন্স থেকে যে টাকাটা আসে এটা কিভাবে ক্যাপিটাল থেকে আসে, অ্যাকাউন্টিং পার্সপেক্টিভে এই জিনিসটা ঠিক বুঝছি না। এখন ওটা যদি ব্যাংকিং ইন্স্যুরেন্স থেকে ক্ষতিপূরণ হিসাবে আসে এই ব্যাংকগুলো ফেল করার কারণে, এবং সেই ক্ষতিপূরণের এগেনস্টে প্রাপ্ত টাকা থেকে গ্রাহকদের যদি টাকা উত্তোলন করতে দেয়া হয়, তাহলে কিন্তু এটা এই সম্মিলিত ব্যাংকের আপনার লস হিসাবে কনসিডার করা হবে না। হোয়ারেজ যদি কোনো কারণে এটা ক্যাপিটাল হিসাবে আসে এবং সেখান থেকে যদি গ্রাহকদের টাকা দেয়া হয় আমানতকারীদের, তাহলে কিন্তু শুরুতেই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে অনেক বড় একটা নেগেটিভ অ্যামাউন্ট নিয়ে কিন্তু এই ব্যাংক শুরু করবে, এবং এই যে লস নিয়ে শুরু করবে সেটা তার ক্ষতি পুষিয়ে নিতে কত বছর লাগবে ঠিক এটা আপনার পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। এবং আরো একটা বিষয় যেটা জানা যাচ্ছে, যে এই ব্যাংক ডিপোজিট কালেকশনের জন্য শুরুতেই আপনার অ্যাগ্রেসিভ মোডে যাচ্ছে। অ্যাগ্রেসিভ মোড বলতে বলছি যে প্রচলিত যে আমানতের এগেনস্টে আপনার রিটার্ন আছে, যেহেতু ইসলামী ব্যাংক এখানে সুদ নাই, যে পরিমাণ প্রফিট রেশিও আছে তার চেয়ে বেশি তারা দিতে চাচ্ছে। তো এখানে দুটো জিনিস হচ্ছে, দেখুন, বাংলাদেশ ব্যাংক বা সরকার এরা তো কন্ট্রোলিং অথরিটি অথবা গার্ডিয়ান। তো ইসলামী ব্যাংকের সবচেয়ে বড় নীতিটাই হচ্ছে যে এখানে ফিক্সড কোনো প্রফিট থাকবে না। এখানে আপনার হচ্ছে বিনিয়োগের টাকা, বিনিয়োগ থেকে যে পরিমাণ লাভ হবে তার অংশ আপনার হচ্ছে আমানতকারীদের দেয়া হবে। তো এখানে যদি একটা ফিক্সড রেটে কোনো টাকা যদি আপনার মনে করেন হায়ার রেটে দেয়া হয়, এটা একভাবে যে একটা আপনার এই মানে ব্যাংকিং এই জায়গায় আসলে ইন্ডাস্ট্রিতে শুরুতে যে অ্যাগ্রেসিভ অফারটা আমানত। দিয়েছে এবং লস দিয়ে শুরু করছে, আসলে যাত্রাটা কি হবে সেটা নিয়ে আপনি একটু সন্দেহ পোষণ করছেন। আপনি থাকুন আমাদের সাথে। ডক্টর শহীদুল জাহিদ, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, উনি তার বাস্তব অভিজ্ঞতা যেহেতু তিনি এখানকার একটি ব্যাংকের পরিচালক ছিলেন, তার অভিজ্ঞতা তুলে ধরেছে। আসলে আপনার অভিজ্ঞতা কি বলে? তিনি যেমনটি বলেন লস দিয়ে শুরু করছে এবং অ্যাগ্রেসিভ অফার দিচ্ছে, সবকিছু মিলিয়ে আসলে ভবিষ্যৎটা কি দাঁড়াবে তাহলে, যেহেতু এমনিতে আমাদের অর্থ খাতে নানা বেগ পেতে হচ্ছে সেই তারল্য সংকটের দিক থেকে? না, আপনি ঠিকই বলেছেন যে এই মুহূর্তে যেহেতু বেসরকারি খাতে ঋণ প্রবাহ নেগেটিভ তথা
ঋণের কোনো আসলে প্রবৃদ্ধি আমরা খুব বেশি মানে আশা জায়গা নিয়ে দেখতে পাচ্ছি না। এখন এই মতো এরকম একটি অবস্থায় যেটা সবচেয়ে বড় যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আমাদের আমাদের যেটা সবচেয়ে বড় যেটা সমস্যা এই ব্যাংকের ক্ষেত্রে সেটা দাঁড়াচ্ছে যে যে এটা প্রফিট বা মুনাফা তখনই আমরা দেখতে পাবো বা আশান্বিত হতে পারবো তখনই যখন দেখতে পাবো যে তারা আমানত সংগ্রহ করতে পারছেন এবং সে আমানতের টাকাটা তারা হচ্ছে যৌক্তিক মুনাফায় তারা হচ্ছে বিনিয়োগ করতে সক্ষম হচ্ছেন। যদি বিনিয়োগ করতে সক্ষম না হন তাহলে এখান থেকে তো কোনো রিটার্ন জেনারেট হচ্ছে না। আর রিটার্ন যদি জেনারেট না হয় এদের তো কস্ট ঠিকই আছে। একটা বিষয় হচ্ছে যে কিউমুলেটিভ কস্ট যেটা এটা কিন্তু এদের অনেক বেশি। এই সমস্ত ব্যাংক আমাদেরকে ভুলে গেলে চলবে না। এরা কিন্তু প্রত্যেকটা এই ৫টা ব্যাংকই কিন্তু ইতিপূর্বে বেসরকারি মালিকানায় কিন্তু আসলে পরিচালিত হয়ে এসেছে। বেসরকারি মালিকানায় যেহেতু পরিচালিত হয়ে এসেছে, সুতরাং এই ব্যাংকগুলোর হচ্ছে বেতন ভাতা কিন্তু অনেক বেশি। অপারেটিং এক্সপেন্ডিচার অনেক হাই। এই অপারেটিং এক্সপেন্ডিচার অনেক বেশি, বেতন ভাতা অনেক বেশি, ফিক্সড কস্ট অনেক বেশি। এরকম একটি পরিস্থিতিতে তাদের নতুন কোনো ধরনের বিনিয়োগ নাই। এরকম পরিস্থিতিতে তারা কিভাবে আসলে এই মুহূর্তে মনে করতে পারে যে লাভ দেখতে পাবে? আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে ৫টি ব্যাংকেরই কিন্তু হচ্ছে ক্যাপিটাল বিশেষ করে এই এক্সিম বাদে অন্য সবগুলোই কিন্তু ক্যাপিটাল নেগেটিভ। এদের অ্যাডভান্স টু ডিপোজিট রেশিও অনেক বেশি। নন পারফর্মিং অ্যাসেট এটা কোনো ব্যাংকের ৯৮%। সুতরাং যাদের নন পারফর্মিং লোন ৯৮% বা তার চেয়েও কম বেশি কাছাকাছি এবং তাদের অপারেটিং এক্সপেন্ডিচার কমানোর সেভাবে কোনো যৌক্তিক আমরা এখানে কারণ আমরা দেখতে পাই নাই। এখানে কোনো পদ্ধতিগত এখানে কিন্তু আসলে অ্যাকশন সেটা কিন্তু আমরা দেখতে পাই নাই। এরকম একটি অবস্থায় শুধুমাত্র মানে ২ দিনে এই সম্মিলিত ইসলামী ব্যাংক ৪৪ কোটি টাকা নতুন ডিপোজিট পেয়েছে। আর সাথে ১০৭ কোটি টাকা উইথড্রয়াল হয়েছে। এটা কিন্তু খুব বেশি আশা জাগা নিয়ে না। আমরা এখানে আরো একটা বলতে চাই সেটা হচ্ছে যে ডিপোজিট কাদেরকে ফেরত দেওয়া হচ্ছে? ডিপোজিট ফেরত দেওয়া হচ্ছে তাদেরকেই যারা হচ্ছে ক্ষুদ্র ডিপোজিটর। ২ লক্ষ টাকার উপরে কিন্তু তারা ফেরত নিতে পারছেন না। আপনি যখন এই বারটা তুলে দেবেন তখন দেখুন না অনেক মানুষ কিন্তু হুমড়ি খেয়ে পড়বে। আরেকটা বিষয় হচ্ছে যে এই ২ লক্ষ টাকা বা তার কাছাকাছি যারা উইথড্র করতে সক্ষম হচ্ছেন তারা কিন্তু হচ্ছে ব্যক্তি বিশেষ এর আমানতকারী। সুতরাং যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তারা কিন্তু এখান থেকে টাকা তোলার এখনো পর্যন্ত কোনো ধরনের অনুমোদন পান নাই। তাহলে মুক্তবাজার অর্থনীতির কথা আমরা একসাথে আলোচনা করছি। আবার সাথে হচ্ছে যে ডিপোজিট উইথড্রয়াল এর ক্ষেত্রে আমরা এখানে বার দিয়ে রেখেছি, নিষেধাজ্ঞা দিয়ে রেখেছি, একটা লিমিট বা সিলিং দিয়ে রেখেছি। আবার সাথে নতুন কোনো বিনিয়োগ সেটার কোনো আমরা আশা দেখতে পাচ্ছি না। বাংলাদেশ ব্যাংকের সাথে ইতিপূর্বে ৫টি ব্যাংকের চলতি হিসাব নেগেটিভ। এই সমস্ত ব্যাংক হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংক থেকে ইতিপূর্বে তারা হচ্ছে বিভিন্ন উইন্ডোতে তারুণ্য সহায়তা বা গ্যারান্টি স্কিম এই হিসেবে কিন্তু তারা গ্রহণ করেছে। সুতরাং এত বেশি মাত্রা দায় নিয়ে আপনাকে সঠিকভাবে বলতে গেলে ১,৫৪,০০০ কোটি টাকার আমানতের বিপরীতে এই ৫টি ব্যাংকের কিন্তু প্রায় ১,৯৪,০০০ কোটি টাকার কিন্তু ইতিমধ্যে বিনিয়োগ আছে। তাহলে সেই বিনিয়োগগুলো যদি আমরা রেগুলারাইজ করতে না পারি, নতুন বিনিয়োগে যদি আমরা যেতে না পারি, নতুন আমানত যদি হচ্ছে আমরা মানে অ্যাট্রাক্ট করতে না পারি এবং হচ্ছে যে অন্যান্য যে বিভিন্ন ধরনের আমানতকারী আছে তাদের আমানতের ফেরতের যদি যথাযোগ্য উইন্ডো আমরা ওপেন মোট কথা করতে হচ্ছে সক্ষম না আমানতকারীদের হই সুরক্ষার তাহলে ব্যবস্থাপনাটা কিন্তু না করে আমরা আসলে দীর্ঘমেয়াদী কতটা আমরা ফলপ্রসূ বলতে হবে পারছি সেটা না আসলে যে প্রশ্ন তারা থেকে যায়। এই মুহূর্তে আমরা ডক্টর বলতে শহীদুল পারছি জাহিদ, না মাহমুদ তারা হোসেন প্রফিট এফসি, আমরা আপনাদের সাথে আরো বিশদ আলোচনায় যাব, তার আগে একটা ছোট্ট বিরতিতে যেতে চাই আমরা। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিক হাতায়, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিক হাতায়। আমাদের আজকে আলোচনার বিষয় সম্মিলিত ইসলামী ব্যাংক লাভজনক করা সম্ভব। আমরা আলোচনায় ফিরছি। মাহমুদ হোসেন এফসি, বিরতির আগে আপনি বেশ কয়েকটা পয়েন্ট তুলে ধরেছেন, লস দিয়ে শুরু, আমানত সংগ্রহে অ্যাগ্রেসিভ তাদের মুড, সবকিছু মিলে ডক্টর শহীদুল জাহিদ যে বিষয়টি তুলে ধরেছে, ক্ষুদ্র ডিপোজিটরের কথা বলেছেন, ব্যক্তি বিশেষের আমানতের কথা বলেছেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আমানত ফেরত পাওয়ার বিষয়ে বলেছেন। সবকিছু মিলিয়ে আসলে দেশের অর্থনৈতিক গতিপ্রবাহ যেভাবে প্রবাহিত হচ্ছে, বাস্তবতার নিরিখে কি মনে হচ্ছে আসলে এই মুহূর্তে করণীয়টা কি যদি লাভজনক করতে চাই আমানতকারীদের স্বার্থে? দেখুন, বাস্তবিক অর্থে আমরা যদি খুব বাস্তববাদী হই, এই ব্যাংক যে দায় নিয়ে শুরু করেছে, এই ব্যাংক লাভজনক হবে
খুব দ্রুত, এটা আশা করাটা বোধহয় আপনার ঠিক হবে না। কারণ বুঝতেই হবে যে এই ব্যাংক কোন অবস্থার পরিপ্রেক্ষিতে তৈরি হয়েছে এবং কোন অবজেক্টিভ নিয়ে তৈরি হয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এখানে যে জিনিসটা হচ্ছে যে এই ব্যাংকের আচরণটা হওয়া উচিত অনেকটা যৌক্তিক এবং মার্কেট যেন ঠিক থাকে, এটা। কারণ দেখুন, 2-3 বছর আগে বা 7-8 বছর আগে যখন অনেকগুলো ব্যাংক দেয়া হচ্ছিল, ব্যাংকগুলো অ্যাগ্রেসিভ ভাবে যখন আমানত সংগ্রহ করতে গিয়েছে, তখন যে জিনিসটা হয়েছে, মার্কেটে কিন্তু একটা আপনার অসুস্থ প্রতিযোগিতা তৈরি হয়েছে, যার কারণে ব্যাংকের কস্ট অফ ক্যাপিটাল যেমনটা বেড়েছে, আবার অ্যাগ্রেসিভ রেটে লেন্ডিং করতে গিয়েও কিন্তু ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করেছে, যার কারণে অনেক পরিমাণ আপনার এনপিএল কিন্তু হয়েছে। দেখুন, যেটা করা উচিত যে এই ব্যাংক লস করার পরে, যেহেতু সরকারি ব্যাংক, এই ব্যাংকে কিন্তু মূলধন ঘাটতির সহায়তা গভর্নমেন্টকে দিতে হবে, যেমনটা রূপালী ব্যাংকে, সোনালী ব্যাংকে, অগ্রণী ব্যাংকে, জনতা ব্যাংকে দেয়। তো মূলধনী ঘাটতিতে সহায়তা না দিয়ে আপনার মনে করেন ব্যাংকিং সেক্টরে যদি আপনার হচ্ছে আহ, একটা সুষ্ঠু প্রতিযোগিতা বজায় রাখার জন্য এখানে সরকার যদি অন্য কোনো ওয়েতে ইনভেস্ট করে বা আপনার হচ্ছে কন্ট্রিবিউট করে, সেটা কিন্তু ব্যাংকিং ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে এবং এই ব্যাংকের জন্য ভালো হবে। কারণ বাংলাদেশ ব্যাংকে বা ফাইন্যান্স মিনিস্ট্রিকে সবসময় মাথায় রাখতে হবে, তাকে কান্ট্রি ইকোনমি সাপোর্ট করতে হবে, সুস্থ প্রতিযোগিতা বজায় রাখতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। কারণ আদারওয়াইজ কিন্তু আমরা, যেহেতু আপনি জানেন যে মধ্যম আয়ের দেশ থেকে আমরা এলডিসি গ্রাজুয়েশন হচ্ছে, এখানেও কিন্তু অনেক পরিমাণ নতুন করে চ্যালেঞ্জ আসবে এবং ব্যাংকের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন যদি ভালো না থাকে, এই ব্যাংকের আপনার এলসি বিদেশে কোনো ব্যাংক গ্রহণ করবে না, এবং বিদেশে ব্যাংক গ্রহণ না স্বাভাবিক, বেশ করলে কিছু বাস্তবতার অর্থনৈতিক নিরিখে বেশ উন্নয়ন কিছু এই জটিলতার ব্যাংক উদ্ভব হবে, যেটা আসলে সমাধান করা খুব একটা সম্ভবপর হবে না আপনার মধ্যে হচ্ছে তাই। প্রফেসর ডক্টর শহীদুল জাহিদ, আপনার কি মনে হয় আসলে, তিনি বেশ কিছু প্রতিবন্ধকতার কথা তুলে ধরলো। গভর্নর বলেছেন যে বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হবে সম্মিলিত ইসলামী ব্যাংক। সেই তো একই হলো, যেখানে আমরা অতীতে পরিবারতান্ত্রিক যে নিয়ন্ত্রণ দেখে এসেছি, তার থেকে কি বের হওয়া সম্ভব হবে বলে মনে করছেন? না, এখানে গভর্নর মহোদয় উনি যে প্রস্তাবনার কথা বলছেন, একদিকে তিনি বলছেন দেখুন যে বাংলাদেশ ব্যাংকের খুবই বেশি মাত্রায় আগ্রহ উদ্দীপনার মধ্য দিয়ে রেজুলেশন অ্যাক্ট করা হলো এবং পরবর্তীতে হচ্ছে এই ব্যাংকটাকে অধিগ্রহণ করা হলো, ব্যাংকগুলোকে নতুন একটি ব্যাংকের যাত্রা শুরু হয়েছে। ওনারা আশাবাদী, ওনাদের সাথে আমরাও আশাবাদী হতে চাই। একটা ব্যাংক যদি আশাবাদী হয়, এটা অর্থনীতির জন্য একটা খুব পজিটিভ নিউজ বটে। তবে সাথে সাথে এটাও আমরা বলতে চাই, যদি সরকারি উদ্যমে বা বর্তমান ব্যবস্থাপনায় ব্যাংকটি ঘুরে দাঁড়ায়, তাহলে তো সরকারের জন্য এটা একটা ক্রেডিট। তাহলে তো সেটা সরকারি মালিকানাতেই তাহলে এটা পরিচালিত হতে দেওয়া উচিত। অনস যখন এটাকে আমরা দেখব যে এই ব্যাংকটি মুনাফামুখী হয়ে গেছে, তখন আমরা এটাকে বেসরকারি খাতে ছেড়ে দেব। এটা কেমন কথা হলো? এটা আসলে দ্বিচারিতা নয় কি? যে আমরা সরকার এটাকে বেসরকারি খাত থেকে এনে সরকারি খাতে নার্চারিং করা হলো এবং এটা যখন প্রফিটের মুখ দেখলো, তখন হচ্ছে সরকারকে বঞ্চিত করে এটা আবার বেসরকারি খাতে বিভিন্ন যে ধরনের প্রতিবন্ধকতাগুলো ছিল, যে কারণে হচ্ছে অধিগ্রহণ করা হয়েছে, ওই একই রকম পরিস্থিতিতে যদি আবার বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়, তাহলে তো সরকারের যে বর্তমান কার্যক্রম এগুলো পরবর্তীতে কিন্তু প্রশ্নের সম্মুখীন হবে। দ্বিতীয় যে প্রশ্নটি আসলে এই মুহূর্তে আমরা মনে করছি, সেটা হচ্ছে যে সবচেয়ে বেশি যেটা দরকার, সেটা প্রয়োজন ছিল, সেটা হচ্ছে যে আহ এই ব্যাংককে ঘুরে দাঁড়ানোর জন্য মূলত আরো বেশ কিছু আসলে পদক্ষেপ কিন্তু আসলে প্রয়োজন ছিল। যেটা হচ্ছে যে আসলে আমাদের প্রস্তুতি, যেটা মূলধন ঘাটতি অথবা হচ্ছে পূর্বের যে দায় দেনা, এটা কি আসলে হিসাব থাকবে, নাকি এটা আসলে আমরা উদ্ধার করতে সক্ষম হব, অথবা এগুলো কন্টিনিউড হবে। যদি এই মূলধন ঘাটতিটা কিভাবে সমাধান করা হবে, অথবা বাংলাদেশ ব্যাংকের সাথে যে চলতি হিসেবে যে নেগেটিভ বা ঋণাত্মক যে ভ্যালু গুলো আছে, মানে সেগুলো আসলে কিভাবে দায় নিরূপিত হবে, এবং যে সমস্ত ইতিমধ্যে খেলাফি ঋণ আছে, তাহলে সেগুলোর কিভাবে আসলে এটা সমাধান করা হবে, এবং প্রকৃত অর্থে বর্তমানে যে আমানতকারীরা আছে তাদের দায়টা
বা তাদের আমানত কিভাবে নিষ্পত্তি করা সম্ভব হবে, এই যে এবং কিভাবে কোন পদ্ধতিতে আসলে এটা ব্যবস্থাপনা পরিচালিত হবে, এই যে এই মুহূর্তে যেটা আমরা বলছি যে আসলে বেসরকারি ধরতে খাতে গেলে মানে অটো প্রমোশন যাত্রা শুরু দেওয়া হবে। করেছে আমানতকারীদের হয়তো রক্ষা করার জন্য, কিন্তু আসলে বেশ কিছু ধোঁয়াশা রয়ে গেছে যেগুলো সমাধান ছাড়া আসলে অদূর ভবিষ্যতে কতটুকু স্মুথ হবে তাদের যাত্রাটা, এটা নিয়ে আসলে প্রশ্ন থেকে যায়। ধন্যবাদ আপনাদের দুজনকে আসলে আপনাদের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরার জন্য।